আসসালামু আলাইকুম। আমি কিভাবে একেবারে কম খরচে ছাগল পালন করতেছি। যদি আজকের খরচের কথা বলি তাহলে হচ্ছে যে আমার ৳১০ থেকে ৳১৫ মনে হয় খরচ করি নাই আজকে সারাদিনে। এখন হয়তো অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এতগুলো ছাগলকে শুধুমাত্র ৳১৫ দিয়ে খামার পরিচালনা করা এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। আজকে শুধুমাত্র আমি ৳১৫ খরচ করে ছাগল পালন করছি। তার মানে কালকেও আমি ৳১৫ খরচ করে ছাগল পালন করতে পারবো, বিষয়টা আসলে এরকম নয়। আজকে ৳১৫ খরচ হইছে, কালকে হয়তোবা ৳১০০ খরচ হতে পারে কিংবা ৳১৫০ খরচ হতে পারে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আমি কিভাবে ছাগল খামার পরিচালনা করতেছি এই বিষয় নিয়ে মূলত ভিডিওটা তৈরি করব এবং আপনারা কিভাবে কম খরচে ছাগল পালন করতে পারবেন এটার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। প্রথমত ছাগলগুলো ছেড়ে দেওয়ার আগে আমি কিছু আমার চাষ করা জার্মান ঘাস কেটে দিয়েছি তাদেরকে, তারা একটু একটু খাচ্ছে, যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে ছাগলগুলোকে একটু বেরোতে চাচ্ছে না আর কি। আর হাতের মধ্যে একটা কাঁচি নিয়ে আর একটা বস্তা নিয়ে চলে গেলাম লবণাক্ত গাছগুলো সংগ্রহ করার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ ছাগল খায় আর কি আমার ছাগলগুলো। এই সমস্ত লবণাক্ত ঘাসগুলো যদি পায় আমার ছাগলে, জার্মান ঘাস খুব একটা খেতে চায় না, আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট পরিমাণ আমার ছাগল খায় আর কি। আর যদি এই সমস্ত ঘাসগুলো খাওয়াতে পারি আমি আমার ছাগলকে, আমার ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং ছাগলগুলো একটু চকচকা ভাব থাকবে। এই সমস্ত গাছগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে। সাধারণত বিলের মধ্যে যে সমস্ত গাছগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ওইগুলো না, দেখতে একই রকম মনে হলে এগুলো হচ্ছে আপনার লবণাক্ত জায়গার মধ্যে গজায়। যেমন ধরেন আমাদের এদিকে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ লবণের মাঠ। যাদের ওইদিকে লবণ চাষ হয় না তারা হয়তো বা জানেন না যে বর্ষাকালে আমাদের এদিকে কোথাও লবণের চাষ হয় না আর কি। এই সমস্ত লবণের মাঠগুলো কি করে আপনার বর্ষার সময় ১০ বিঘা, ২০ বিঘা, ৫০ বিঘা, ৬০ বিঘা, ১০০ বিঘা, এরকম ১৫০ বিঘা পর্যন্ত নিয়ে বেড়িবাঁধ বেঁধে আপনার হচ্ছে মাছ চাষ করে এখানে। আলহামদুলিল্লাহ এখানে যে পরিমাণ মাছ হয় এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। ওইগুলো যেহেতু বড় বড় মাছের প্রজেক্ট, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে হচ্ছে আপনার গোনা বলে। মাছের প্রজেক্টের চারপাশে হচ্ছে আপনার লবণাক্ত পানি, যেহেতু লবণাক্ত ঘাসগুলো উঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ। আমি যখন মাছের প্রজেক্টের মধ্যে নেমে ঘাস কাটতেছিলাম তখন আমার পায়ের অনেকগুলো মাছ বাড়ি খাচ্ছে আর কি। যেহেতু প্রজেক্টগুলো অনেক বড়, আমি তো আপনাদেরকে বললাম আমি যেটা থেকে ঘাস কাটি ওইটা হচ্ছে প্রায় ৭০-৮০ বিঘা মতো হবে। ৭০-৮০ বিঘা জায়গার মধ্যে মাছ চাষ করলে আপনার কি মনে হয় কতগুলো মাছ হতে পারে ওখানে? যেখানে লবণাক্ত পানি নাই ওরা হচ্ছে যে মূলত মাছগুলো এখানে ছাড়ে, তারপরে হচ্ছে যে আপনার বড় করে বিক্রি করে। এখানে হচ্ছে এরকমটা মোটেও নয়। হ্যাঁ, হালকা পাতলা মাছ ছাড়ে কিন্তু বাকি মাছগুলো হচ্ছে আপনার খাল, বিল, সাগর থেকে আসে। আজকে আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমি মোবাইলটা নিয়ে যাই নাই, যার ফলে আপনাদেরকে দেখাতে পারতেছি না। যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে কোনো একদিন দেখাবো। সারাদিন প্রচুর পরিমাণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘাস কাটছি, যদিও বা ভেজা ঘাস ছাগলে খায় না কিন্তু লবণাক্ত ঘাসগুলো খায়। আমি তাদেরকে দিয়ে তাদের খামারটা একটু পরিষ্কার করে আমি মসজিদে চলে গেছি। মসজিদ থেকে আসার পর আমি আর একটু তাদেরকে দিছি আর কি। যদিও বা আমি বিকাল টাইমে ছাগলকে আপনার কিছুটা পরিমাণ দানাদার দিয়ে আজকে মোটো দানাদার দিই নাই। এগুলো খেয়ে ছাগল ফ্যাট ভর্তি করে একেবারে বাসার মধ্যে কিংবা তাদের খামারের মধ্যে চলে গেছে আলহামদুলিল্লাহ। ৳১৫ খরচের বিষয়টা যদি আমি বলি, আমার একটা ছাগল হচ্ছে মাছা। আমার মাছাটা খুবই বেহাল অবস্থা। আমি হয়তোবা কিছুদিন পর মাছাটা চেঞ্জ করব, গাছ দিয়ে দিব ওখানে। অভিজ্ঞতার ঘাটতির ফলে আমি খুব একটা ভালো করে মাচাটা তৈরি করতে পারি নাই। আর আপনারা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন আপনারা মাচাটা খুবই মজবুতভাবে তৈরি করবেন, না হয় আমার মতো আবার আপনাদেরকে মাচাটা চেঞ্জ করতে হবে, ডবল খরচ হয়ে যাবে। মাচার মধ্যে পা ঢুকে আপনার পা মচকে গেছে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা ছাগল আমার। ওইটা হচ্ছে আমি লক্ষ্য করতে পারি নাই, কারণ হচ্ছে আমি যখন ঘাস কাটতে গিয়েছিলাম তখন এই ঘটনা ঘটে। তারপর হচ্ছে যে আমার ওই পাটা বের করে এখন দেখতেছি খুব একটা ভালোভাবে দাঁড়াতে পারতেছে না। যখন আমি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতেছি ছাগলটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। আমার মনে হয় এটা রাত থেকে এই অবস্থাটা হয়েছে। আর কিছু ছাগল হয়তো ওকে মারছে, যার ফলে সেও খুব একটা ভালো করে দাঁড়াতে পারতেছে না ছাগলটা। আমি খুব একটা ভিডিও করি নাই, ওটাকে আমি ট্রিটমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ ৳১৫ খরচ করে আর কি। অনেকক্ষণ যাবৎ যেহেতু ছাগলটা ছাগলের পাটা ওখানে আটকে গেছে, ছাগল খুব একটা কিছু খেতে পারে না সারাদিন। রাতেও মনে হয় খুব একটা কষ্টের মধ্যে ছিল, যার ফলে ছাগলটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে ছাগলের বাচ্চা। তো আমি কি করলাম, যেহেতু পাটা আটকে গেছে ওখানে ব্যথা হবে এটাই স্বাভাবিক, আমি একটু প্যারাসিটামল দিছি, পাশাপাশি হচ্ছে আপনার ক্যালসিয়াম, যেটা হচ্ছে ছাগলের হাড়কে অনেক বেশি মজবুত করবে। পাশাপাশি আমি একটু জিঙ্ক দিয়ে দিলাম।
জিঙ্ক দেওয়ার পর আমি এনার্জি স্যালাইন দিছি একটা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার খাচ্ছে, কিন্তু খুব একটা ভালো করে দাঁড়াতে পারতেছে না। তবে হ্যাঁ, আশা করি রাতের মধ্যে ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় ভেটেরিনারি ডাক্তার পরামর্শ নিয়ে আমি কিছু ওষুধ তাকে দিব আরকি। আপনার যদি এই সমস্ত খুঁটিনাটি প্রাইমারি নলেজ গুলো না থাকে, আমার মতো সিচুয়েশনে আপনি পড়েন। আপনি যদি একটা ডাক্তার নিয়ে আনেন, ৳৫০০ ডাক্তারকে দিয়ে দেন আর ৳৫০০ যদি ওষুধ খাওয়ান, তাহলে আপনার খরচ হবে সারাদিনে ৳১,০০০ পাশাপাশি আপনার দানাদার, আপনার পরিশ্রম এভাবেও যদি আপনি খরচ করতে থাকেন, আপনি তো এখানে মোটো প্রফিট করতে পারবেন না। আপনি যে টাকা এখান থেকে আর্ন করবেন তার ডবল আপনি এখানে খরচ করে ফেলতেছেন অভিজ্ঞতার ঘাটতির ফলে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যতটা সম্ভব নিজে খেটে কাজগুলো করার চেষ্টা করবেন এবং নিজে আপনার খামারটা প্রতিদিন ভিজিট করার চেষ্টা করবেন। আপনার ছাগলগুলো আপনি যেভাবে পর্যবেক্ষণ করে দেখবেন, আপনি যেভাবে মহব্বত করে দেখবেন, অন্য কেউ এভাবে দেখবে না। এটা চিরন্তন একটা সত্য কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।